বিশ্বের সবথেকে শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্টের, তাহলে তো সেক্ষেত্রে একটু বিবেচনা করতেই হয়। বিবেচনা করেছে, বিবেচনা করে বলেছে হ্যাঁ হ্যাঁ এটা এমন কি এমন, মানে স্যার আপনি যা বলবেন। একজনের পা ফুটবল মাঠে একজনের পায়ের উপর উঠে গেছে, এটা কি এমন ব্যাপার হতে পারে? অন্তত একটা দেশ আরেকটা দেশের উপর উঠে যাচ্ছে, একটা দেশ আরেকটা দেশকে প্রায় ধূলিসাৎ করে দিচ্ছে, একটা দেশ আরেকটা দেশের উপরে পারমাণবিক বোমা ছুড়ে টুড়ে দিচ্ছে, একটা দেশ আরেকটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই ফুটবল বিশ্বে এটা এমন কি এমন ব্যাপার? মানে গোটা বিশ্বে যখন এত বড় বড় ঘটনা ঘটাতে পারে সেই দেশটি, সেখানে ফুটবল বিশ্বে এই ছোট্ট একটি ঘটনা একজনের পর আরেকজনের উপর পায়ের উপর উঠে গিয়েছে, তার জন্য পরের ম্যাচটা খেলতে দেবেন না? বিশ্বকাপের প্রায় 60 বছরের ইতিহাসে ফোলারিন বালোগান এর নামটা আপনাদের কাছে খুব পরিচিত নাও হতে পারে, বিশেষ করে যারা ফুটবল একেবারেই দেখেন না তাদের কাছে তো একেবারেই পরিচিত, কারণ নামটি এমন কোনো বড় ফুটবলারের নয়। বিশেষ করে আমরা ফুটবলে যাদেরকে তারকা হিসেবে দেখি তাদের তো একেবারেই নয়। ফোলারিন বালোগান আমেরিকান একজন ফুটবলার। তিনি বিশ্বকাপের ইতিহাসে, বিগত 60 বছরের ইতিহাসে অন্তত প্রথম প্লেয়ার যিনি রেড কার্ড দেখার পরও, মানে একটা ম্যাচে লাল কার্ড দেখেছেন। তিনি বসনিয়া ম্যাচে লাল কার্ড দেখেছেন, তার অপোনেন্ট একজন প্লেয়ারের পায়ের উপরে বুট তুলে দেওয়ার পরে ফিফার নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখার পরও তিনি পরের ম্যাচে তাকে ব্যান করে দেওয়া হয়েছিল, মানে নিয়ম অনুযায়ী তিনি খেলতে পারতেন না। কিন্তু এই গোটা ব্যাপারটার মধ্যে হঠাৎ করে ঢুকে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি ফিফা প্রেসিডেন্টের কাছে দাবি করে বসলেন, মানে একটা ছোট্ট আবদার আর কি, যে প্লেয়ারটি তো এমন কোনো কিছু ভুল করেনি, কি এমন করেছে? দুটো প্লেয়ার একটু খেলতে গিয়ে একজনের পা আর একজনের পায়ের উপর উঠে গিয়েছিল মাত্র। তো এই যে আপনারা লাল কার্ড দেখিয়েছেন, এই ব্যাপারটাকে একটু অন্যরকম করে দেখলে হতো না? মানে একটু যদি বিবেচনা করা যায়, হাজার হোক আপনারা আমার দেশেই ফুটবলটা খেলছেন, একটু দেখুন না। তো এখানে ফিফা প্রেসিডেন্ট না জানি কি করে বসলেন এবং ফিফার যাবতীয় নিয়ম টিয়মকে প্রায় ফুল দিয়ে উড়িয়ে তিনি এই বালোগান সাহেবকে খেলতে দিলেন। পরের ম্যাচ খেলতে দিলেন বেলজিয়ামের সাথে। মজার ব্যাপার, এই ঘটনাটা ফুটবল বিশ্বে ঘটে গেল এবং ফুটবল বিশ্বে কোনো রকমভাবেই বিশেষ কোনো সাড়া পড়ল না। ভাবা যায় একটি ফিফার মতো সংস্থা তাকে বাইরে থেকে, মানে একটা দেশের প্রধান, তা এবং যে সে দেশ নয় অবশ্যই, যদি একটি ছোট্ট কোনো দেশের প্রধান হয়তো বা যদি রিকোয়েস্ট করতেন তাহলে হয়তো বা ফিফা এই বিষয়ে খুব একটা মাথা ফাতা ঘামাতো না। কিন্তু যখন ফিফা প্রেসিডেন্টের কাছে ফোন গিয়েছে বিশ্বের সবথেকে শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্টের, তাহলে তো সেক্ষেত্রে একটু বিবেচনা করতেই হয়। ফিফা বিবেচনা করেছে, বিবেচনা করে বলেছে হ্যাঁ হ্যাঁ এটা এমন কি এমন, মানে স্যার আপনি যা বলবেন। এই স্যার আপনি যা বলবেন বলাতে এবং প্লেয়ারটি অবশ্যই ফিফার নিয়ম টিয়মকে একেবারে প্রায় ফু মেরে উড়িয়ে একেবারে লাথি মেরে ওই যে ফিফার নিয়মের উপরে একটা বুটটা চাপা দিয়ে ভদ্রলোক একেবারে খেলে ফেললেন। এবং ক্রেডিট গোস টু none other than the omnipotent ডোনাল্ড ট্রাম্প। ভাবা যায় একটা দেশ যারা ফুটবল বিশ্বের সব থেকে বড়, অথবা মানে ক্রীড়া জগতের সব থেকে বড় ইভেন্ট অর্গানাইজ করছে, শুধুমাত্র সেই জন্য সেই দেশের প্রেসিডেন্ট, যে নিয়ামক সংস্থা ফিফা, সেই ফিফার প্রেসিডেন্টকে নিজের দেশের একটা প্লেয়ার লাল কার্ড খেয়েছে যাতে পরের ম্যাচে বসে না যায়, সেই জন্য রিকোয়েস্ট, সরি আমি ভুল বলে ফেললাম, এটা মানে রিকোয়েস্ট হবে না, এটাকে অর্ডার বলাই ভালো। মানে অর্ডার করে বসলে, একটু অনুগ্রহ করে একটু অর্ডার করে বসেছে আর কি।
এটা কোথাও বোধ হয় প্লিজ টিজ থাকলেও থাকতে পারে, আমি জানি না, হয়তো বা, কিন্তু 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 একটা মজার ব্যাপারও ঘটেছে। উনি আবার একটা সাংবাদিক বৈঠক করেছেন, মানে এই ভদ্রলোক, মানে এই ডোনাল্ড ট্রাম্প, তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে দেখুন আমি কিন্তু ফুটবলটা বুঝি, এবং ফুটবলটা বুঝি বলে আমি কিন্তু ফুটবলটা মানে যা দেখে দেখে আমার মনে হলো যে এই একটু ওই যে একজনের পা আরেকজনের পায়ের উপর উঠে গেছে, এরা এমন কোনো গরিত অপরাধ নয়, ঠিকই তো, একজনের পা ফুটবল মাঠে একজনের পায়ের উপর উঠে গেছে, এটা কি এমন ব্যাপার হতে পারে? অন্তত একটা দেশ আরেকটা দেশের উপর উঠে যাচ্ছে, একটা দেশ আরেকটা দেশকে প্রায় ধূলিসাৎ করে দিচ্ছে, একটা দেশ আরেকটা দেশের উপরে পারমাণবিক বোমা ছুড়ে দিচ্ছে, একটা দেশ আরেকটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই ফুটবল বিশ্বে এটা এমন কি এমন ব্যাপার? মানে গোটা বিশ্বে যখন এত বড় বড় ঘটনা ঘটাতে পারে সেই দেশটি, সেখানে ফুটবল বিশ্বে এই ছোট্ট একটি ঘটনা, একজনের পর আরেকজনের পায়ের উপর উঠে গিয়েছে, তার জন্য পরের ম্যাচটা খেলতে দেবেন না? এটা হয়, ভাবা যায়। মানে উনি এই কাজটি করতে পারেন, উনি হাজার হোক ডোনাল্ড ট্রাম্প বলে কথা, ডোনাল্ড ট্রাম্প মানে একজন মানুষ কোন পর্যায়ে পৌঁছলে তিনি এই কাজটি করতে পারেন। একটি নিয়ামক সংস্থা, ফিফার মতো একটি সংস্থার প্রেসিডেন্টকে সরাসরি ফোন করে বলতে পারেন যে একটু দেখুন ব্যাপারটা। এবং সবথেকে বড় ব্যাপার, তিনি যে শুধুমাত্র এই জিয়ান্নি ইনফ্যান্তিনোকে ফোন করেছিলেন এমনটা নয়, তিনি রেফারি রাফায়েল ক্লজ, ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লজ, তার দিকেও আঙুল তুলেছেন। রাফায়েল ক্লজকে উনি বলেছেন যে এই রেফারির অতীত যদি দেখা যায়, অতীত দেখলে দেখা যাবে যে এই রেফারি কিন্তু বেশ কিছু তার মানে কন্ট্রোভার্সি রয়েছে। ফিফা একজন রেফারিকে একটি ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেই রেফারি তার পূর্বের যদি কোনো কন্ট্রোভার্সি থেকেও থাকে, সেটা দেখার দায়িত্ব ফিফার নিজের। সেখানে আয়োজক দেশ এবং তার প্রেসিডেন্ট ফোন করে ফিফাকে শুধুমাত্র যে এই অনুরোধ বলা ভালো আর কি, মানে যদিও আমাকে কন্ট্রোভার্সি এড়াতে অনুরোধ বলতেই হবে, কিন্তু এই যে আদেশ করেছে, এই আদেশ করার সাথে সাথে ফিফার একজন রেফারির দিকে আঙ্গুল তুলেছে এবং বলেছে সাংবাদিকরা চাইলে তার কাছে পরবর্তীতে যোগাযোগও করতে পারেন, এবং তিনি নাকি তার ডকুমেন্টসও দিয়ে দেবেন যে এই কন্ট্রোভার্সিগুলো কি। দেখুন, পলিটিক্যাল সেকশন যখন এই ফিফার মতো সংস্থা বা ক্রীড়া জগতে নাক গলাতে শুরু করে, সব থেকে বড় সমস্যা হয় যখন বেলজিয়ামের সাথে ম্যাচটা আমেরিকা খেলতে যাচ্ছে, লাস্ট 16-এর ম্যাচ, তার আগে লাস্ট 32 ম্যাচ, মানে শেষ 32, সেখানে বসনিয়া ম্যাচে এই লাল কার্ড কন্ট্রোভার্সি, যখন বেলজিয়ামের সাথে ম্যাচটি খেলতে যাচ্ছে আমেরিকা, সেই সময় আমেরিকার কাছে কিন্তু এই প্লেয়ারটি স্বাভাবিকভাবে অ্যাভেলেবল হয়ে গেল, এবং বালোগান অ্যাভেলেবল হওয়ার পরেও আমেরিকা কিন্তু ফাইনালি ম্যাচটা জিততে পারেনি, 4-1 গোলে হারে। এবং প্র্যাকটিক্যালি বেলজিয়ানরা এবং বেলজিয়ানরা শুধু নয়, ইনফ্যাক্ট গোটা বিশ্বই আমেরিকান প্রেসিডেন্টকে যথেষ্ট রকম মক করে, যথেষ্ট রকম বিদ্রূপ করে, এবং গোটা বিশ্ব জুড়ে প্রায় ছিছি পড়ে যায়। এবং সব কিছু মিলিয়ে এই ছিছি করার পরেও, যদিও ভদ্রলোকের নাম ডোনাল্ড ট্রাম্প, আশা করা যায় ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে খুব একটা মানে ব্যাপারটা গায়েই মাখবেন না, এরকম করে ঝেড়ে নেবেন মাত্র। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, যদি সত্যি সত্যি ম্যাচটা বেলজিয়াম না জিতে আমেরিকা জিতত, এবং এই গোটা ম্যাচ জুড়ে জেতার পেছনে বালোগানের একটা বড় ভূমিকা থাকতো, আগামীতে যখন আমেরিকার মিড টার্ম ইলেকশন হতো, তখন এই যে ডোনাল্ড ট্রাম্প ফিফাকে প্রায় আদেশ করে তার নিজের দেশের একটি খেলোয়াড়কে তার রেড কার্ড রিভোক করে নিল, এইটাকে কিন্তু তার পলিটিক্যাল যে সুবিধা এই ইলেকশনে, সেটা নেওয়ার অবশ্যই চেষ্টা করত। একটা জিনিস ভেবে দেখুন, ফিফা তারা কিন্তু রিভোক করে নিয়েছে, যদিও তাদের বক্তব্য যে না 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 আমরা একটু মানে ভেবে টেবে দেখে একটু হ্যান ত্যান করে বাইপাস করার চেষ্টা করেছে আর কি, কিন্তু তারা তো
প্র্যাকটিক্যালি রেড কার্ড রিভোক করেছে এবং একটা কন্ট্রোভার্সির জন্ম দিয়েছে। বোঝা যায় যে ফিফা কিভাবে এই শক্তিধর দেশগুলো এবং তাদের যারা এই যে বড় বড় যারা স্পন্সর রয়েছে, সেই স্পন্সরদের দ্বারা কিভাবে প্রভাবিত হয়। স্পন্সরদের দ্বারা প্রভাবিত হয় বলেই বিশ্বকাপে কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে বড় দেশ যারা, তারা কিন্তু কোথাও না কোথাও একটা আনডিউ অ্যাডভান্টেজ পায়। ছোট দেশগুলো অবশ্যই পায় না, এশিয়া আর আফ্রিকার দেশগুলো তো ডেফিনেটলি পায় না। এটা এই যে আনডিউ অ্যাডভান্টেজ, এই আনডিউ অ্যাডভান্টেজের একটা বড় সুবিধা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে এই বড় দলগুলো যখন এই শেষ 16, শেষ 18-এ টিকে থাকে বা শেষ 8-এ টিকে থাকে, সেমিফাইনাল খেলে, ফাইনাল খেলে, তখন যেহেতু দর্শক সংখ্যা বেশি হয়, দেখা যায় যে টিআরপি বাড়ে এবং শুধুমাত্র টিআরপির জন্যই হয়তোবা ফিফা এই বছরের যে একটা হাইড্রেশন ব্রেক লাগু করেছে। আমি হলফ করে বলতে পারি, যদি এভাবেই চলতে থাকে আগামীতে যতবার এরকম টুর্নামেন্ট হবে এই হাইড্রেশন ব্রেক থেকে যাবে। কারণ হাইড্রেশন ব্রেক ফাইনালি গিয়ে এই গোটা দুনিয়ার যে ধনতন্ত্র, ক্যাপিটালিজম, এই ক্যাপিটালিজমের অন্যতম বড় রাস্তা। এতদিন যেটা ছিল প্রথম 45 মিনিট বা পরের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, এইটুকু সময়ের মাঝামাঝি সময়টা বাদ দিয়ে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের জায়গাই ছিল না। এখন কিন্তু হাইড্রেশন ব্রেক দিয়ে সেখানে অ্যাডভার্টাইজমেন্টের জায়গাও করে দেওয়া হয়েছে। সুতরাং এই যে ফুটবলের মাঝে অ্যাডভার্টাইজমেন্টে ঢুকে পড়া এবং অলমোস্ট ফিফাকে কন্ট্রোল করতে শুরু করা, ফিফার নির্দিষ্ট কিছু নিয়ম আনা হাইড্রেশন ব্রেকের মতো, বোঝা যায় যে এগুলো আসলে কিভাবে ঘটে, কারা এর পেছনে কলকাঠি নাড়ে। এবং এই ডোনাল্ড ট্রাম্প কন্ট্রোভার্সি, ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক তো এই ব্যাপারটাকে আরো বেশি করে এক্সপোজ করে দিল। গোটা পৃথিবীর যাবতীয় খেলার ক্ষেত্রেই বোধহয় এই রাজনৈতিক নেতা যারা রয়েছেন, বিশ্বের পাওয়ারফুল দেশ যারা রয়েছে, শক্তিধর দেশ যারা রয়েছে, অর্থনৈতিকভাবে যারা ভীষণ রকমভাবে সমৃদ্ধ, তারা যেভাবে এই নিয়ামক সংস্থাগুলোকে চালানোর চেষ্টা করে নিজেদের কথা মতো, তাদের যারা বড় বড় বাণিজ্যিক সংস্থা রয়েছে তারা যেভাবে এই নিয়ামক সংস্থাগুলোকে চালানোর চেষ্টা করে নিজেদের কথা মতো, তাতে কিন্তু শেষমেশ খেলার যে নিজস্ব গুরুত্ব, খেলার যে সৌন্দর্য, সেসব নষ্ট